এনটিআরসি অনেকগুলা পরীক্ষা নিয়েছে। এনটিআরসির কাজ হচ্ছে আপনার শিক্ষকদের পরীক্ষা নেওয়া, পরীক্ষা নিয়ে এদের সনদ দেওয়া। ইতিপূর্বে তারা 17টা গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা নিয়েছে, আমাদেরটা হচ্ছে 18তম। ইতিপূর্বে এনটিআরসি যেভাবে পরীক্ষা নিয়েছে, আমাদের 18তমতে এসে এদের পরীক্ষার নিয়মের ক্ষেত্রে এরা যথেষ্ট পরিবর্তন এনেছে। এনটিআরসি ভাইভা সাধারণত ভাইভার যে নাম্বারটা, এই নাম্বারটা সাধারণত পাস এবং ফেলের সাথে যায় না। এদের ভাইভা নাম্বারের বিধিবিধান অনুযায়ী কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় যদি 40% নাম্বার পায়, সেই প্রার্থী ভাইভার জন্য নির্বাচিত হয়। সেই ক্ষেত্রে এনটিআরসির অনেক কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় বলতেছে যে যাদেরকে আমরা ফেল করানো হয়েছে তারা ন্যূনতম পাস করার যোগ্যতা রাখে না। আমি এই ক্ষেত্রে আমার প্রশ্নটা এনটিআরসির কর্তৃপক্ষের কাছে রাখতে চাই, তাহলে তারা কি অযোগ্য লোকদেরকে আপনার ভাইভার জন্য নির্বাচিত করেছে? সেখানে যে ক্ষেত্রে 18তম নিবন্ধনের ক্ষেত্রে আপনার প্রায় 19 লাখ প্রার্থী এমসিকিউতে আবেদন করেছে। এই 19 লাখ প্রার্থীর মধ্যে প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষাতে প্রায় আপনার 3,48,938 জন প্রার্থী এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এরপরে আপনার ভাইভা লিখিত পরীক্ষায় 3,38,938 জন প্রার্থী থেকে 83,865 জন প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করছে, যা এনটিআরসির বিধি এবং আইন অনুযায়ী 40%-এর বেশি লিখিত নাম্বার পেয়েছে এই সকল প্রার্থীরা, যেটা এনটিআরসি কর্তৃক আইন দ্বারা স্বীকৃত এবং তাদের প্রোক্লামেশন দ্বারা স্বীকৃত। সেই ক্ষেত্রে পূর্ববর্তী যে সকল ভাইভাগুলো নিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ, সেই সকল ভাইভাগুলোর ক্ষেত্রে এনটিআরসি তখন কাজ ছিল যে সকল প্রার্থীগণ পিলি এবং লিখিত পরীক্ষায় পাশ করেছে, ভাইভাতে তাদের সনদপত্রগুলো যাচাই করা হতো। সেই ক্ষেত্রে এনটিআরসির ভাইভাতে 20 নাম্বার থাকে। এই ভাইভার 20 নাম্বার সম্পর্কে জাতি এবং কি আপনাদের সাংবাদিক ভাইয়েরা অনেকে সঠিক তথ্য জানেন কিনা সেটা আমরা অবগত নই। তবে এনটিআরসির যে ভাইভা 20 নাম্বার, এই নাম্বারটা পাশের সাথে যায়, পাশের সাথে পেলের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। কারণ এই 20 নাম্বারের নাম্বারটাকে ওরা 3 ভাগে তাদের বিধি বহির্ভূত আইন অনুযায়ী ভাগ করছে। একজন প্রার্থী তার মূল সনদের মধ্যে 20 নাম্বারের মধ্যে 12 নাম্বার এবং তার উপস্থিতি, পোশাক আশাক, তার পারফরমেন্সের মধ্যে হচ্ছে 4 নাম্বার এবং প্রার্থী ভাইভা বোর্ডের মুখোমুখি হয়ে যে সকল প্রশ্নগুলোর সম্মুখীন হবে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য 4 নাম্বার নির্ধারিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, 20 নাম্বার থেকে একজন প্রার্থী এনটিআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন আবেদন করে, তখন সর্বনিম্ন এই 20 নাম্বার থেকে একজন প্রার্থী 20 নাম্বারের যে তার সনদপত্রের 12 নাম্বার থেকে সর্বনিম্ন সে 10 নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে। 10 নাম্বারের নিচে যদি কারো যোগ্যতা থাকে, সেই প্রার্থী এনটিআরসির বিধি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের অযোগ্য বলে গণ্য হয়। সেই ক্ষেত্রে আমি 20 নাম্বারের মধ্যে যদি 40% নাম্বার পাসও ধরি, তাহলে 20 নাম্বারের 20 নাম্বারের মধ্যে 40% নাম্বার হচ্ছে 8, কিন্তু আমি সার্টিফিকেটে পাইতেছি সর্বনিম্ন 10, 12 থেকে সর্বনিম্ন 10। কোনো প্রার্থী 9-এর নিচে নাম্বার পাবে না। সেই ক্ষেত্রে একজন প্রার্থী ভাইভাবে কিভাবে ফেল করে সেটা আমার বোধগম্য বিষয় নয়। এই প্রোক্লামেশন এনটিআরসির ভাইভা পাশের প্রোক্লামেশন আইন অনুযায়ী এটা প্রতিষ্ঠানের প্রধান থেকে আমরা ব্যাখ্যা চাচ্ছি। আর তৃতীয়ত হচ্ছে, একজন প্রার্থী যখন উপস্থিত হয় ভাইভা বোর্ডে, তখন বাংলাদেশের এই ভাইভার নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি কোনো এই লিখিত পরীক্ষায় পাশ করে ভাইভা পর্যন্ত আসার যোগ্যতা অর্জন করে, তাকে উপস্থিত থাকলে 50% নাম্বার দেওয়া হয়। সেই আইনটাও সম্পর্কে এনটিআরসি যেন ব্যাখ্যা করে, সেই সম্পর্কে আমরা জানতে চাই। তৃতীয়ত হচ্ছে, ভাইভাতে ঢুকে একজন প্রার্থী পিলি এবং এমসিকিউর মধ্যে, যেখানে 18তম শিক্ষক নিবন্ধনে 19 লাখ প্রার্থীর মধ্যে সে 83,000 প্রার্থীর মধ্যে প্রায় 83,000 প্রার্থীর মধ্যে সে অন্তর্ভুক্ত হতে সক্ষম হয়েছে, সেই প্রার্থী কিভাবে ভাইভা বোর্ডে গিয়ে তার নাম এবং তার সাবজেক্টের নাম নাকি বলতে পারে না, সেই সম্পর্কিত
এনটিএসসির কর্মকর্তাগণ প্রশ্ন তুলেছেন, তাদের নাকি ন্যূনতম তাদের নামগুলা সঠিকভাবে উচ্চারণ করার যোগ্যতা নাই। আমি ভাইদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন প্রার্থী যখন স্নাতকোত্তর পাশ করেন, সে কি তার সার্টিফিকেটের নাম এবং তার নিজের নাম, তার পিতার নাম এবং তার সাবজেক্টের নাম বলতে পারবে না? এরকম কেউ কি আছে? আপনারা কি জানেন? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এরপরে আমি বলতে চাই, এনটিআরসি যে বাকি 4 নাম্বারের মধ্যে কিভাবে আমাদেরকে ফেল করালো। আমি যদি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই, পূর্ববর্তী কয়েকটা এনটিআরসির নিবন্ধন পরীক্ষার পাস ফেলের হার, যেমন 13তম নিবন্ধন ফেলের হার ছিল, নিবন্ধন পরীক্ষার পাশের ভাইভাতে পাশের হার ছিল 95.81%। 14তম নিবন্ধনে এনটিএসসি পরীক্ষার ভাইভাতে পাশের হার ছিল 97.88% এবং 15তম নিবন্ধনে এনটিএসসির ভাইভা পরীক্ষার পাশের হার ছিল 86.27%। 16তম নিবন্ধনে এনটিআরসি নিবন্ধন পরীক্ষার ভাইভাতে পাশের হার ছিল 92.15%। 17তম নিবন্ধনে এনটিআরসির ভাইভা পরীক্ষার পাশের হার ছিল 95.3%। সেই ক্ষেত্রে 17তম নিবন্ধনে সেই ক্ষেত্রে 4.97% যে সকল ভাইদেরকে সার্টিফিকেটের জটিলতা ছাড়া ফেল করেছেন, তারা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করে। ওই প্রার্থীদের সংখ্যা ছিল 2170 জন। ওই সংখ্যা মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এনটিআরসি ওই 2170 জন রিট পিটিশনকারীকে পরবর্তীতে টিচার হিসেবে নিয়োগদানে বাধ্য হয় এবং পরবর্তীতে তারা জাতীয় এনটিআরসি কর্তৃক বেসরকারি নিয়োগ প্রত্যয়ন কমিটি দ্বারা স্বীকৃত হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা এই যে এমপিভুক্ত বিভিন্ন মন্ত্রণালয়ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা বর্তমানে চাকরিরত আছেন। সেই ক্ষেত্রে এই যে পাস এবং ফেলের হারগুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম। সর্বশেষ 18তম নিবন্ধনে এসে তারা সবচাইতে বেশি ফেল করিয়েছে, যেটা হচ্ছে 30%। আপনারা শুনলে অবাক হবেন যে এনটিআরসি 18তম নিবন্ধন বিজ্ঞপ্তি দিয়েছিল 2/11/2023 সালে, আবেদন শুরু হয়েছিল 9/11/2023 সালে। এই পরীক্ষা ভাইভা পর্যন্ত শেষ করতে এনটিআরসি প্রায় আপনার 22 মাস পর্যন্ত সময় নিয়েছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, তারা 18তম নিবন্ধনে আমাদের প্রায় 23,000 প্রার্থীকে ফেল করিয়েছে, যার ফেলের মধ্যে তারা কিছু কিছু মৌখিক প্রোক্লামেশন আইন জারি করে, যেগুলা নীতি বহির্ভূত। আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিতে চাই, এনটিআরসি একজন প্রার্থীকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বয়স নিয়ে প্রহসন। আপনারা কি জানেন, একটা পরীক্ষা দিতে গেলে একজন প্রার্থীকে 3 বার বয়সের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সেটা পৃথিবীতে এই ধরনের কোনো গভর্নমেন্ট বা শাসিত প্রতিষ্ঠান আছে কিনা সেটা আমি জানি না। অন্তত আপনারা সাংবাদিক ভাই হিসাবে বিভিন্ন খোঁজ খবর রাখেন বিদায় দেশ বিদেশে আপনাদের জানা আছে কিনা, জানা থাকলে আমাদেরকে একটু অবহিত করবেন। এনটিআরসি যখন 2023 সালের নভেম্বরের 2 তারিখে আমাদেরকে গণবিজ্ঞপ্তি জারি করে, তখন গণবিজ্ঞপ্তি জারি করার সময় তারা আবেদনের তারিখ 9/1/2023 তারিখে প্রত্যেক প্রার্থীর বয়স 35 বছর নির্ধারণ করে দেয়। তখন আমরা যারা আবেদন করেছি আমাদের বয়স তখন 35 বছরের ভিতরে ছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সে আমাদেরকে যোগ্য বলে অনলাইনে গ্রান্টেড দিয়ে আমাদের থেকে এই মোবাইল চার্জ হিসাবে প্রায় 500 টাকার মতো আবেদন চার্জ হিসাবে কর্তন করে। এই পরীক্ষায় সম্পূর্ণ করতে এনটিআরসির 22 মাসের মতো সময় নেয় ভাইভা পর্যন্ত। এই 22 মাস সময় নেওয়ার ফলে আমরা যখন 2023 সালে নভেম্বর মাসে যখন আবেদন করছি তখন আমার ব্যক্তিগত বয়স ছিল 33 বছর। এখন যখন উনি রেজাল্ট দিচ্ছেন এখন আমার বয়স হচ্ছে 35+। এই 35+ হওয়ার কারণে আমাকে ভাইভাতে অশালীন প্রশ্ন করা হয়েছে, যে সকল প্রশ্নগুলো সাধারণত একজন প্রার্থী হওয়ার কথা না। আমাকে ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল যে আপনার তো বয়স 35 পার হয়ে গেছে, আপনি এখন এই বয়সে এই এনটিআরসির সনদ নিয়ে তখন আপনি কি করবেন? আমার প্রশ্ন, যখন উনি নিয়োগ দিয়েছিল 9/11/2023 2/11/2023 সালে 9 তারিখ থেকে যখন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল তখন তিনি 35 বছর বয়স নির্ধারণ করেছিল। উনি
দুই 21 মাসের মতো যে সময় নিয়েছিল পরীক্ষার বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, সেই ক্ষেত্রে আমার বয়স বেড়ে যাওয়ার কারণে আমি একজন প্রার্থী এমসিকিউ এবং রিটেন পরীক্ষার পাশ করার সত্ত্বেও বাইবাতে প্রত্যেক প্রশ্নের সদুত্তর দেওয়ার পরেও বাইবাতে সর্বশেষ কোশ্চেন আমাকে করা হয়, আপনি তো 35+ হয়ে গেছেন, এখন আপনি এই সার্টিফিকেট নিয়ে কি করবেন? আমার অযোগ্যতা, আমার বয়স 35+ হয়ে যাওয়ার কারণে এটা আমার অযোগ্যতা। তারা যে পরীক্ষা নিতে 2 বছরের মতো সময় কালক্ষেপণ করছে, এটা এই দায়িত্বটা কি প্রতিষ্ঠান প্রধানের নাই? আমি এনটিআরসির প্রধানকে প্রশ্ন করতে চাই, 2023 সালে যদি ওনার বয়স যদি 65 ধরে নি, 2025 সালে ওনার বয়স কি 65 আছে? এরপর যে আপনি 23,000 প্রার্থী থেকে এনটিআরসি ফেল করিয়েছে, এটা পূর্ববর্তী সকল রেকর্ড ভঙ্গ করছে। এবং এনটিআরসি আমাদের লিখিত পরীক্ষার আগে তাদের সার্কুলার বহির্ভূত একটা পরিবর্তন এনেছে, যেটা শুনলে আপনারা অবাক হবেন। 2023 সালে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, তখন যে আমাদের যে একটা সিলেবাস নির্ধারণ করা ছিল, আমাদের লিখিত পরীক্ষার 18 দিন আগে এনটিআরসি আমাদের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন আনে। এই কঠিন পরীক্ষার পরিবর্তিত সিলেবাসের মধ্য দিয়ে যখন সিলেবাস পরিবর্তনের তারা প্রোক্লামেশন জারি করে, ওই প্রোক্লামেশনে কথা লেখা ছিল যে পূর্ববর্তী প্রশ্নের মতো প্রত্যেকটা প্রশ্নের একটা অপশন প্রশ্ন থাকবে, কিন্তু আমাদেরকে সেই অপশন প্রশ্ন পর্যন্ত দেওয়া হয়নি। প্রত্যেকটা প্রশ্ন সিরিয়ালি, লিখিত পরীক্ষা যাই ছিল প্রত্যেকটা প্রশ্ন সিরিয়ালি আনসার করা লাগছে। এই কঠিন পরীক্ষা দিয়ে পাশ করার পরও আমরা ভাইভাতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পর্যন্ত আসার পরও তারা আমাদেরকে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন আমাদের নামে অপতথ্য ছড়িয়ে বেড়াচ্ছে, যার কারণে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় আমরা টলের শিকার হচ্ছি। পৃথিবীর একমাত্র পরীক্ষার ক্ষেত্রে ভাইভা নাম্বার যেটা এনটিআরসি নিয়ম বহির্ভূত, আমি বলবো যে এটা পরীক্ষার সাথে যায় না, যে ভাইভার নাম্বার আপনার পাস ফেলের সাথে কোনো যুক্ত হয় না। যদি এই পরীক্ষার আপনি এই এনটিআরসি পরীক্ষার আমরা যদি পাস করি, তাহলে সেটা পাসের সাথে যুক্ত হবে, কিন্তু আমাদের জাতীয় মেরিট লিস্টের যে নাম্বার আমরা যেটা লিখিত পরীক্ষায় পেয়েছি, ওটার উপরে আমাদের জাতীয় মেরিট লিস্ট নির্ভর করে। তৃতীয়ত হচ্ছে, এই পরীক্ষা একটা মাত্র পরীক্ষা যেটাতে নাকি ফেল করলে একজন প্রার্থী ফেল হয়ে যায়। পূর্ববর্তী যতগুলা পরীক্ষা হয়েছিল এনটিআরসি, এই যে 13, 14, 15, 16, 17তম এনটিআরসির ভাইভা পরীক্ষাতে শুধুমাত্র তারা ভাইভাতে যে সকল প্রার্থীরা উপস্থিত হয়েছিল তাদের সনদ যাচাই করে তাদেরকে ভাইভাতে উত্তীর্ণ করিয়েছে। 18তম এসে ভাইভাতে তারা অলিখিত একটা প্রজ্ঞাপন আইন জারি করে, যে সকল প্রার্থীদের 35+ হয়ে গিয়েছে তাদের প্রত্যেকে গণহারে ফেল করিয়েছে। আমরা যারা ভাইভা দিয়েছি, ভাইভাতে আমাদের অনেক স্যারেরা ভাইভা নিয়েছিল। পরবর্তীতে আমরা স্যারদের সাথে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তিগতভাবে যখন আলোচনা করলাম, যে স্যার ভাইভা তো ভালো দিয়েছি, পরীক্ষাও ভালো দিয়েছি, কিন্তু তোমার 35+, এটা বলাই আছে প্রতিষ্ঠান থেকে, এনটিআরসি প্রতিষ্ঠান থেকে 35+ কোনো প্রার্থীকে ফেল করানো হবে না। আমাদের যে প্রায় 23,000 প্রার্থীকে 18তম নিবন্ধনে ফেল করানো হয়েছিল, তাদের মধ্যে প্রায় 9,000+ প্রার্থী 35+ বয়স হয়ে যাওয়ার কারণে ফেল করিয়েছে। আমাদের দাবি একটাই, আমাদের দাবি যেদিন থেকে এনটিআরসি 18তম নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়েছে এবং সাংবিধানিকভাবে আইনি প্রক্রিয়াভাবে আমাদের বয়সকে সেদিন থেকে নির্ধারণ করতে হবে এবং সেদিন থেকে মূল্যায়ন করতে হবে। এই প্রতিষ্ঠানে দীর্ঘসূত্রতার কারণে আমাদের যে 2 বছর বয়স বাড়ে গিয়েছে, সাংবাদিক ভাইরা আপনাদেরকে আমি বলতে চাই, এই বয়স বাড়ানো কি আমাদের দোষ নাকি প্রতিষ্ঠানের দোষ? বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের রুলে এরকম আছে যে কোন একটা বিজ্ঞপ্তি যদি সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রকাশ করে, তার 6 মাসের মধ্যে বিজ্ঞপ্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই ক্ষেত্রে এনটিআরসি আমাদের এই পরীক্ষার কার্যক্রম এখনো পুরোপুরি শেষ না করতে পারেনি, এখনো তাদের 21 মাসের বেশি সময়, 22 মাসের মতো সময় লেগে গিয়েছে। তারপর আছে আমাদের গণবিজ্ঞপ্তি। সেই ক্ষেত্রে আমাদের এই ফেলের বিরুদ্ধে
এই ফেলটাকে পুনঃমূল্যায়ন করে আমাদের 35+ সহ যে সকল ভাইদেরকে অন্যায়ভাবে ফেল করিয়েছে তাদের পুনরায় মূল্যায়ন করে পুনঃমূল্যায়নের মাধ্যমে সবাইকে সনদ দিতে হবে। এই রেজাল্টকে পুনঃমূল্যায়ন করে সবাইকে সনদ দিতে হবে। আমাদের একটাই দাবি, আমাদের সবাইকে সনদ দিতে হবে। এই সনদ দিয়ে 35+ হয়ে গেলে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এনটিআরসির নিয়ন্ত্রণে যে সকল প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানে যদি আমরা চাকরি নাও করতে পারি, এই সকল প্রতিষ্ঠানের বাইরে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, সেগুলাতে আমরা চাকরি করতে পারবো, সেগুলাতে আমরা সম্মানের সহিত জবে অংশগ্রহণ করতে পারবো। বিডিআরদের স্কুল আছে, সেনাবাহিনীর স্কুল আছে, আপনার আনসারদের স্কুল আছে, তারপরে এই যে ব্যবসার স্কুল আছে, এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে। সরকারের এনটিআরসির অন্তর্ভুক্তর বাইরে অনেক প্রতিষ্ঠানে আমাদের জব করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের উচিত আমরা আমাদেরকে পুনরায় মূল্যায়ন করে আমাদের 35+ সহ যে সকল ভাইদের উপর অবিচার করে ফেল করানো হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের পুনরায় মূল্যায়ন করে আমাদেরকে সনদ দিয়ে দিক। আমাদের সনদ দিয়ে দেওয়ার জন্যই আমরা আজকে আপনাদের মুখোমুখি হয়েছি। এই এনটিআরসি যেভাবে আমাদেরকে ফেল করিয়েছে, এটা এনটিআরসির কোনো আইনের সাথে যায় না। তারা সকল আইনকে শিক্ষার্থীদের উপর দাবি চাপিয়ে দিয়ে প্রার্থীদের উপর সকল দোষ চাপিয়ে দিয়েছে। তারা তাদের আইন যেগুলা তাদের বিরুদ্ধে যায়, যে আইনগুলা আপনার প্রার্থীদের পক্ষে আছে, সেই আইনগুলোর জন্য যথাযথ সঠিক বাস্তবায়ন করে। ইতিপূর্বে সমস্ত রেকর্ড 18তমতে হারিয়ে দিয়ে ফল প্রকাশ করা হয়েছে। আপনারা জেনে থাকবেন এনটিআরসি এর কিছু নীতিমালা আছে, যে নীতিমালাগুলো হচ্ছে কিছু স্টুডেন্টদের পক্ষে যায়, কিছু বিপক্ষে যায়। স্টুডেন্টদের বিপক্ষে বা পক্ষে বলতে দুটো নীতিমালা যায়। সেটা হচ্ছে একটা, যে সনদের মেয়াদ 3 বছর থাকবে এবং 35 বছরের নিচে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এনটিআরসি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পরীক্ষা নিয়েছে, এই পরীক্ষাগুলোর মধ্যে এক এক সময় এক এক নীতিমালা আসে। কখনো দেখি আমরা ইন্ডেক্সধারী অ্যাপ্লাই করে, কখনো দেখি ইন্ডেক্সধারী অ্যাপ্লাই করতে পারে না, কখনো 35 বছরের নিচে আবেদনের সুযোগ থাকে, কখনো থাকে না, কখনো আপনার বয়সে ছাড়করণ করা হয়, কখনো করে না, ইত্যাদি। অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানটার নীতিমালার মধ্যে কিছু সমস্যা রয়েছে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি অনেক মামলায় জর্জরিত। যদি সুষ্ঠু একটা নীতিমালা থাকতো তাহলে কেন এত মামলা হতো? এই প্রতিষ্ঠানটির স্বচ্ছতা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায়। বিষয়টা হচ্ছে, আমরা 18তম যারা পরীক্ষা দিয়েছি, আমরা যখন ভাইবা পরীক্ষা দেই তখন থেকে একটু আমরা বুঝতে পেরেছিলাম আমাদের ফেল করানো হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এনটিআরসি চেয়ারম্যানের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং সিনিয়র সচিব সবার কাছে আমরা স্মারকলিপি প্রদান করি এবং আমরা সেখানে জানাতে সক্ষম হই যে আমাদেরকে বয়সজনিত কারণে বা অন্যান্য কিছু শর্ট কোশ্চিনের কারণে